বাংলাদেশ আওয়ামী লীগে এমন এমন রাজনীতির ম্যাগনেট আছে যারা পুরো এশিয়া মহাদেশ চালাতে পারে মিয়া। হয়তো তারা একটা বিতর্কিত হয়ে গেছে শেখ হাসিনার রাম আর বাম মার্কা কিছু নেতার কারণে, সেখানে তারেক রহমান ওদের কাছে লজেস খাওয়ার ছেলে। শেখ হাসিনা রাষ্ট্রে বিতর্কিত। আমার নিজের একটা মামলা চলে 45 ইয়ার্স, আমার বাবার আমলের থেকে শুরু হয়েছে এক খণ্ড জমি নিয়ে মামলা। সবচেয়ে বেশি পরামর্শ দেই সলভ করার জন্য, তোমরা যদি কম্প্রোমাইজ করতে পারো, আর তুমি যদি কোর্টে যাও ইউল সাফার এ লং টাইম। এটা হলো আমার আইনি জীবনের এক্সপেরিয়েন্স। 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমো, আশাদুজ্জামান নূর, জিল্লুর রহমানের কাছে তারেক রহমান কোন রাজনীতিবিদ? ইতিহাস সবসময় সত্যের সাক্ষ্যতা বহন করে, ইতিহাস কখনো ছাপাবাজের পক্ষে ওই যে ছাপাই গায় না। তারেক রহমান তিনি আসলেন, তার মা দেশের প্রধানমন্ত্রী ছিল, সেই হিসাবে মানুষ তাকে চিনছে জিয়াউর রহমানের ছেলে হিসেবে। তারেক রহমান এমনকি প্রবীণ রাজনীতিবিদ হয়ে গেলেন। এজন্য আমি বিএনপির ভাইদের বলছি, ভাই শেষবারের মতো আপনাদের বলছি, আগামী ফেব্রুয়ারির নির্বাচন যদি ন্যূনতম সুস্থ হয়, আমি চ্যালেঞ্জ করে বললাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস সর্বপ্রথম তাদের আসন থেকে বিপুল ভোটে পরাজয় বরণ করবে। এরপরে খবর নিয়েন সালাউদ্দিন আর ওই যে শামসুজ্জামান দুদু ফাঁস করে কিনা। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এশারের নামাজের পরে যখন মানুষ টেলিভিশনের সামনে রেজাল্ট দেখবে, দেখবে যে বাবা 171 জামাত, বিএনপি 13। কোথায় লুকাবেন মুখ ভাই? সেই সময় আসতেছে হারিকেন এবং ঘূর্ণিঝড়ের মধ্যে। শেষবারের মতো শেষ কথা বলে বিদায় নিব, আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে এমন সুনামির ঢেউ উঠবে, কয়েকশো ফুট উপরে লাফাবে সেই ঢেউ। সেই ঢেউর নিচে বিএনপি সহ সকল খুচরা রাজনীতিবিদ দলের নেতারা হাবুডুবু খাবেন এবং আপনারা ডুবন্ত অবস্থায় মৃত্যুবরণ করবেন। মনে রাখবেন, বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের মতো মাথা গরম না, তারা টেকনিকে খেলে জামাত। তারা তাদের চিকন বুদ্ধি দিয়ে বিএনপির সিংহাসনকে নাস্তানাবুদ করে দিয়ে বাংলাদেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত করে সারবে ইনশাআল্লাহ। স্যার, আর্মিতে যখন যেটা চেয়েছিলেন সেটা কি 81 মানে আইনি বেশা পড়াশোনার অবস্থায় নাকি? না, তখন তো কেবল ইন্টারমিডিয়েট পাস করছি আমি। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি, রেজাল্ট আউট হয় নাই, কারণ আর্মিতে তো ইন্টারমিডিয়েট পরেই নেয়। হ্যাঁ, তো যাই হোক, যেহেতু আমার বাবা হি ওয়াজ অ্যারেস্টেড বাই পুলিশ, আর কোনো খবরই আমার জীবনে আসে নাই যে পাস করছি না ফেল করছি না আইসিইউ আসে, আর মানে লাইফ চেঞ্জ হয়ে গেছে। আমার মাই ফাদার ওয়াজ ইন কাস্টাডি ফর এ লং টাইম, মানে ইট ইজ 2-3 ইয়ার্স প্লাস লাইক দ্যাট। সো ওই স্ট্রাগল টাইমটা এই। এমনি স্যার, আর্মি কি আপনি শখ ছিল হওয়ার? আমার আর্মি শখ ছিল কেন, আমি ওই ক্যান্টনমেন্টে পড়তাম তো, কুমিল্লা ক্যান্টনমেন্ট ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ওদের লাইফটা খুব ডিসিপ্লিন, খুব স্মার্টলি চলাফেরা করতো। খুব মনে হয় যে আরেকটা জিনিস ছিল, আজকের আর্মি বলছি, আমি তখনকার আর্মির কথা বলছি। আজকের আর্মি যদি বলেন, আমি সেই 81 সাল কোথায়, আজকে থেকে প্রায় 45-47 বছর আগের আর্মি আর আজকের আর্মির ভিতরে আমি আসমান জমিন পার্থক্য পাই, ইন টার্মস অফ কোয়ালিটি, ইন টার্মস অফ এভরিথিং, সব কিছু। তো সেক্ষেত্রে তাদের যে লাইফটা ছিল, মনে হয়তো বেহেস্তি চাকরি। আমাকে একজন বড় আর্মি অফিসার মেজর জেনারেল মুক্তাদির নামে ভদ্রলোক ছিলেন, এখন আমি জানি না উনি বেঁচে আছেন কি না। ওনার সাথে আমার দেখা হয়েছিল শেষে আইসা 1990-91 সালে, 90 সালে না, 89 এমনি। সে বলছিল আর্মি একটা বেহেস্তি জব, অর্থাৎ আপনি যে চাকরি করে যেভাবে বেস্ট স্টাইলে থাকতে পারেন, অভাব অনটন স্ট্রাগল বলতে যা থাকে, কিছুই বলতে গেলে ধরা ছোঁয়ার বাইরে, এবং চাকরি করে আপনি বলেন না 19 থেকে 20, 21, 22-এর মাথায় একটা ছেলে গেজেটেড অফিসার হয়, বাংলাদেশে আর কোনো চাকরি নাই। 19, 20, 21-এ গেজেটেড অফিসার হয়, বাংলাদেশে আর কোনো চাকরি নাই, 1 নম্বর। 2 নম্বর হলো এটা আপনার তাদের যে ফ্যাসিলিটিস, সুবিধা, এটা বেহেস্তি সুবিধা, মানে বাংলাদেশের তুলনায় প্রত্যেকটা দেশে আর্মি এরকম লাইফ লিড করে। তো সেই হিসাবে ওই সমস্ত দেখে একটা স্বপ্ন ছিল যে একটা সুন্দর জীবন, অনেস্ট জীবন লিড করব। আজকে 45 বছর পরে ওই আর্মির সাথে এই আর্মি আমি একদমই মিলাইতে পারি না। আচ্ছা, তো যেহেতু যেতে পারলেন না, সেই আক্ষেপটা, কষ্টটা আছে কিনা, বা পরে আইন পেশাবে কেন গেলেন? আমার ওই আর্মিতে যেতে পারিনি তখন হয়তো খারাপ লেগেছে, কিন্তু আজকে মনে হয় যে না যাওয়াটাই সঠিক ছিল। আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, আপনি ইউ ক্যানট ডিসাইড ইউর লাইফ। আপনি পরবর্তী মুহূর্ত, মনে করেন আপনি যত বড় কবি, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, যা কিছু হন না কেন, বিদ্বান, মহাবিদ্বান, কিন্তু আপনি পরবর্তী মুহূর্তে আপনার জীবনের জন্য আল্লাহর তরফ থেকে কী আসতেছে আপনি তা জানেন না। কাজে আমি হব লয়ার, অথচ আমি আর্মির চেষ্টা করছি। আমি হব লয়ার, আমি সমিলে কাঠ ফাটছি। আমি হব লয়ার, আমি সেলসম্যানশিপে কাজ করছি। তো এই যে লাইফটার যে এই যে চেঞ্জ, এটা আমাদের হাতে না। ইনফ্যাক্ট যদি হাতে থাকতো মানুষের, তাহলে যে যা চিন্তা করতো তাই করতে পারতো। যে আমি হব ইঞ্জিনিয়ার, কিংবা আমার ছেলেকে বানাবো ইঞ্জিনিয়ার, বা দেশের সরকার চিন্তা করবে ইঞ্জিনিয়ারের শর্ট ইঞ্জিনিয়ার বানায় ফেলতো 2 লাখ, ডাক্তার শর্ট দাইলেন ডাক্তার বানায় ফেলতো। শেখ হাসিনা 16 বছর রাজত্ব করে যদি তার শেষ মুহূর্ত থাকতে চাইছে, পারে নাই তো, যতক্ষণ রাখছি উপরওয়ালা ততক্ষণ ছিল। যে আইন পেশা যে আসলেন, এটা কেন আসলেন?
আইন পেশায় আসলাম ওই যে আমার ফাদারের লাইফটা যদি দেখেন, তারপরে নিজে কতগুলা জীবনে ওই নানান ঘটনায় হাবি জাবি মামলা মোকদ্দমা হয়েছে, সমিল চালাইতাম সেখানে, রাস্তার উপরে কাট রাখছি সেটার জন্য মামলা, সিটি কর্পোরেশনের মামলা, এই ধরনের নানা নিয়ের থেকে আমি একটু উদ্বুদ্ধ হয়েছি টু সাম এক্সটেন্ট। তো দেখি কী করা যায়, ওই একটা সার্টেন টাইম আমি ওইখানে উদ্বুদ্ধ হয়েছি এই লয়ার হওয়ার জন্য। আচ্ছা, তাই লয়ার হওয়ার পর এখন পর্যন্ত আপনার অভিজ্ঞতা কি? লয়ার হওয়ার পর আমার যে অভিজ্ঞতা সেটা হলো এই যে আমার দীর্ঘ জীবনে আমি আইন পেশার মধ্যে আছি, এবং এই আইন পেশার মধ্যে থেকে আমার যেটা অভিজ্ঞতা হইলো এই বাংলাদেশের আসপেক্টে আমরা যেটা বুঝি, বাংলাদেশের আইনের থিওরি হইল যাতে আইন চোখে দেখে না। এটার মানে হচ্ছে এই আইনের সামনে যেই অপরাধী পড়বে তাকে গ্রেফতার করবে বা তাকে ধরবে, তাকে আইনের আওতায় নিয়ে আসবে। কিন্তু বাংলাদেশে সেটা হচ্ছে না। আমার দেখা আইন মানে একদম হচ্ছে না তা না, আমি বলছি বিশেষ করে রাষ্ট্রীয় লেভেলের মামলা, সরকারের পক্ষ থেকে মামলা বা সরকারের বিপক্ষে যারা মামলা করে, এই সমস্ত ক্ষেত্রে আইন চোখে দেখে, অর্থাৎ আইন চোখে দেখে বেছে বেছে ধরে কাকে ধরতে হবে। যেমন ধরুন দুর্নীতির খতিয়ান যদি বাংলাদেশে দেখেন, ওরে বাবা হাজার হাজার কোটি ডলার পাচার হয়ে গেছে, সেক্ষেত্রে খালেদা জিয়া কোথায় 3 কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে রাখছে, ভুলে হোক আর স্বেচ্ছায় হোক, সেই অপরাধে তার 7 বছর জেল হইল। অথচ বড় বড় আপনি এস আলম বলেন, আবুল বারাকাত বলেন, কিংবা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেন, কিংবা আরও যারা টাকা টোকা পাচার করছে, কই তাদের তো কিছু হচ্ছে না। অথচ খালেদা দিয়ে তো 7 বছর সাফার করলেন। তাইলে সরকারের ইচ্ছায় ওই আইন চোখে দেখে দেখে ধরছে এবং তাদের গ্রেপ্তার হয়েছে, তাদের বিচার হয়েছে, অন্যান্যদের তো হচ্ছে না। তার মানে এই যে আমি এখন অনেক সময় আসে লয়ার এসে বলে, আর ক্লায়েন্ট এসে বলে, স্যার আমার ওয়ালটা পড়ে গেছে, ওয়াল তুলতে গেলে এখন প্রতিবেশীর সাথে আমার লড়াই হচ্ছে, বলছে আমার এখানে কি জায়গা পায় 3 ফিট। অনেক স্টাফ 2-4 বার আসার পর বললাম যে সবাই বলতেছে 1.5 ফিট করে তুমি ছেড়ে দাও, তারপরে একটা ওয়াল করে দিচ্ছে, 2 পক্ষ মিলে, মাস্তান আসুক, গুন্ডা পান্ডা আসুক। কিন্তু ওয়াল করার পর ওই সময় তার একটু পোড়ানি লাগে, কিন্তু দিন 15 গেলে, 1 মাস পার হয়ে গেলে তখন দেখে যে একটা বিরাট ঝামেলা থেকে মুক্ত হয়ে গেছি, বিরাট ঝামেলা থেকে মুক্ত হয়ে গেছে। স্ট্রাগল ছিল, মানে ঝামেলা ছিল, ঝামেলাচ্যুত হয়ে গেছি আমরা। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আইন এত একটা লেংদি প্রসেস, এবং আইন যেহেতু চোখে দেখে দেখে ইয়ে হয়, সেক্ষেত্রে মনে করেন আমি ব্যক্তিগতভাবে বোধহয় সবচেয়ে বেশি পরামর্শ দেই সলভ করার জন্যে, তোমরা যদি কম্প্রোমাইজ করতে পারো, তুমি যদি কোর্টে যাও, ইউল সাফার এ লং টাইম। এটা হলো আমার আইনি জীবনের এক্সপেরিয়েন্স। আচ্ছা, স্যার আমি একটু ক্লিয়ার হতে চাই যে আপনার পরামর্শটা হচ্ছে যে তোমরা যদি নিজেরা যদি সমাধান করতে পারো আদালতে না গিয়ে আমি বলি, বারবার আমি বলি। স্যার এটা এই কথাটা কি আসলে শুধুমাত্র আপনার অভিজ্ঞতা এই বাংলাদেশ? আমার নিজের একটা মামলা চলে 45 ইয়ার্স। আমার বাবার আমলের থেকে শুরু হয়েছে 1 খণ্ড জমি নিয়ে মামলা, তার বয়স 45 বছর। কোথায় আছি আমরা? আপনি আইনজীবী, আপনার মামলা এখন? আমার মামলা চলে 45 বছর। আমার উল্টো দিকে যারা, তারাও আইনজীবী, তারা অনেক প্রভাবশালী লোক ছিল, চলছে। এটা সমাধান কবে হবে?